বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ঢাকা বোর্ড 2022 সালে যে বহু নির্বাচনী অভিক্ষা রয়েছে সেই অভিক্ষার সমাধান করবো ইনশাল্লাহ। আমাদের 1 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, যে সমবৃত্তভূমিক বেলনের ভূমির ব্যাসার্ধ 3 সেন্টিমিটার এবং উচ্চতা 7 সেন্টিমিটার হলে এর বক্রতলের ক্ষেত্রফল কত হবে। তো এই প্রশ্নটা সঠিক উত্তর জানার জন্য আমাদের যেটা করতে হবে, সমবৃত্তভূমিক বেলনের যে বক্রতলের ক্ষেত্রফল সূত্র রয়েছে সেই সূত্রটা আমাদের বসাতে হবে এখানে। তো আমরা জানি কি সমবৃত্তভূমিক বেলনের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr/h। তো এখানে দেখো আমরা 2 ইন্টু পায়ের মান বসাবো 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে ভূমির ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, এটা বসিয়ে দিলাম, ইন্টু এইচ হচ্ছে উচ্চতা হচ্ছে 7 সেন্টিমিটার, আমরা এটা বসিয়ে দিলাম। দিয়ে এখন আমরা এই মানগুলো গুণ করে পাবো কত, 131.95 বর্গ সেন্টিমিটার। তাহলে 1 ক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 131.95 বর্গ সেন্টিমিটার। এই যে 1 ক নম্বর প্রশ্নে আমাদের 1 ক নম্বর অপশানে কিন্তু এই অ্যান্সারটা রয়েছে। এখন আমরা 2 নম্বর প্রশ্নটা সমাধান করব। 2 নম্বর বলেছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে এর উচ্চতা কত। এই প্রশ্নটা সমাধান করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা যে সূত্র আছে সেই সূত্রটা জানতে হবে। আমরা জানি যে সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান হচ্ছে √3/2 ইন্টু এক বাহুকে যদি আমরা এ ধরি তাহলে √3/2 ইন্টু এ লিখতে পারি। এখানে এ আছে একটি বাহুর দৈর্ঘ্য। তো দেখো আমাদের এখানে একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে 4 সেন্টিমিটার। আমরা এখানে মানটা বসাই দিলে কি হবে, যে √3/2 ইন্টু এর জায়গায় 4, এটা একটু কাটাকাটি করলে আমরা পেয়ে গেলাম কি 2√3 সেন্টিমিটার। তাহলে আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর হবে কি 2√3 সেন্টিমিটার। এবার আমাদের একটি উদ্দীপক দেওয়া রয়েছে, এই উদ্দীপকের আলোকে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। উদ্দীপকটা দেখো আমাদের বলেছে যে চিত্রে ABCDEF একটি সুষম ষড়ভুজ, CD সমান 4 সেন্টিমিটার এবং EM সমান 13 সেন্টিমিটার। নিচের তথ্যের আলোকে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। 3 নম্বর প্রশ্ন বলেছে সম্পূর্ণ ক্ষেত্রের পরিসীমা কত। সম্পূর্ণ ক্ষেত্রের পরিসীমা বলতে আসলে আমাদের এখানে কী বোঝানো হয়েছে সেটা আগে বুঝতে হবে। দেখো এখানে ABCDEF একটি ষড়ভুজ আছে, সুষম ষড়ভুজ। এই যে সুষম ষড়ভুজ এর একটা পরিসীমা আছে এবং EMNF একটি আয়তক্ষেত্র রয়েছে, এই আয়তক্ষেত্রেরও একটা পরিসীমা রয়েছে। তাহলে এই দুইটা ক্ষেত্রের পরিসীমা মোট কত সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো চলো আমরা করি। আমরা জানি যে কোনো এখানে সুষম ষড়ভুজের যে পরিসীমা সেটা হবে বাহুর সংখ্যা ইন্টু যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে যেহেতু সুষম ষড়ভুজ তাহলে বাহুর সংখ্যা হবে 6 এবং একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে 4 সেন্টিমিটার। তাহলে আমরা সুষম যে ষড়ভুজটা রয়েছে তার পরিসীমা পাবো 6 ইন্টু 4, এই যে বাহুর সংখ্যা গুণ একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে কত পেলাম 24 সেন্টিমিটার। এখন আমরা যে EMNF, এই যে EMNF আয়তক্ষেত্র রয়েছে সেই আয়তক্ষেত্রের পরিসীমা বের করব। আমরা জানি কি আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে দৈর্ঘ্য দেখো EM, এই যে দৈর্ঘ্য হচ্ছে EM যোগ প্রস্থ হচ্ছে MN। আমাদের উদ্দীপকে কিন্তু দেখো বলে দিয়েছে যে EM এর মান 13, তো আমরা এখানে বসিয়ে দিচ্ছি 2 ইন্টু EM এর মান হচ্ছে 13 প্লাস MN এর মানটা আমাদের জানা নেই। কিন্তু দেখো আমরা এখানে যে ষড়ভুজ CD সমান 4 আছে, একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে, তাহলে EFটা হচ্ছে কি ষড়ভুজের একটা বাহু যার মানও কত হবে, এই যে 4 হবে। আর এইটা যেহেতু দেখো আমরা একটা বাহুর দৈর্ঘ্য আয়তক্ষেত্রে একটা বাহুর প্রস্থ চিন্তা করছি, তাহলে MNটাও নিশ্চয়ই আছে, MNটাও আয়তক্ষেত্রে একটি প্রস্থ। তাহলে EF এর মান যদি 4 হয় তাহলে MN এর মানও 4 হবে। তো আমরা MN এর জায়গায় কত বসালাম 4। এখন এগুলো দেখো যোগ করে দিলাম, তাহলে 2 গুণ 17, এখন 2 এর সাথে 17 গুণ করলে হয় 34। তাহলে দেখো এখন আমরা দুইটা পরিসীমা যোগ করে দিই, যে সুষম ষড়ভুজের পরিসীমা ছিল 24 আর আয়তক্ষেত্রের পরিসীমা ছিল 34, দুইটা যোগ করলে হয় কি 58 সেন্টিমিটার। সম্পূর্ণ ক্ষেত্রের পরিসীমা হবে 58 - 4 সমান 54 সেন্টিমিটার। এখন আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করব। আমাদের 4 নম্বর প্রশ্নে দেখো বলেছে ABCDEF ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। অর্থাৎ আমাদের যে ABCDEF এই যে ষড়ভুজটা আছে এই ষড়ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। এখন এই ষড়ভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে
আমরা মনে করলাম যে এই ষড়ভুজটির কেন্দ্র হচ্ছে ও, এখন ও সি এবং ও ডি যদি যোগ করি তাহলে আমাদের এখানে দেখো একটা ও সি ডি সমবাহু একটা ত্রিভুজ তৈরি হয়। এখন আমরা এই ষড়ভুজের ভিতরে এরূপ মোট 6টি সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে পারবো। তাহলে এই ষড়ভুজটির ক্ষেত্রফল যদি নির্ণয় করতে হয় তাহলে আমরা এরূপ 6টি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করে সেগুলোর ক্ষেত্রফলের মান যোগ করে দিলে কিন্তু এ বি সি ডি ই এফ এর যে ক্ষেত্রটা রয়েছে সেই ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারবো। তো আমরা এত ঝামেলার দিকে যাব না, আমরা কি করব, যে কোনো একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তারপরে আমাদের যেহেতু এটি ষড়ভুজ তাহলে বাহুর সংখ্যা 6, তাহলে 6 দ্বারা গুণ করে দিলেই কিন্তু আমাদের সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। তো চলো আমরা সেই কাজটাই করি। আমরা জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র সেটা হচ্ছে √3/4 এক বাহু স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার। আমরা এখানে চিন্তা করলাম, তো এখানে দেখো একটি বাহুর দৈর্ঘ্য আমাদের কিন্তু বলেই দিয়েছে সিডি সমান 4, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য আমরা এখানে 4 স্কোয়ার দিলাম। তো আমরা এখানে একটু ক্যালকুলেশন করে দেখি কত পাই। √3/4 ইন্টু 4কে স্কোয়ার করলে হয় 16, তাহলে কাটাকাটি করে হয় 4। এখন দেখো 4√3 আমরা পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে এখন আমাদের যেহেতু একটু ষড়ভুজ, তাহলে এটা দেখো একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম, তাই না? তাহলে এরূপ আমাদের মোট এখানে 6টি ক্ষেত্রফল, অর্থাৎ এরূপ মোট 6টি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। তাহলে এখন সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই তাহলে এই যে 4√3 এর সাথে 6 গুণ করে দেবো, তাহলে আমরা মোট সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে কত আসলো? 24√3 বর্গ সেন্টিমিটার। তো আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কি 24√3 বর্গ সেন্টিমিটার। এই যে আমাদের খ নম্বর অপশানে কিন্তু অ্যান্সারটা রয়েছে। এখন আমরা 5 নম্বর প্রশ্নের সমাধান করব। 5 নম্বর প্রশ্ন সমাধান করার জন্য আমাদের একটা উদ্দীপক দিয়েছে। দেখো বলছে নিচের চিত্রের আলোকে 5 ও 6 নম্বর প্রশ্নের উত্তর দাও। 5 নম্বর প্রশ্নে বলেছে থিটা কোণের মান কত। তো এই প্রশ্নটা সমাধান করার জন্য আমাদের এখানে যে চিত্র, উদ্দীপকের চিত্রটা লক্ষ্য করা খুবই জরুরি। দেখো এখানে ইডিজি একটি সমকোণী ত্রিভুজ, আর আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু, অর্থাৎ সমকোণের সামনের যে বাহুটা থাকে সেই বাহুটাকে অতিভুজ বলা হয়। অর্থাৎ এখানে ইডি একটা অতিভুজ এবং সূক্ষ্মকোণের সামনের যে বাহুটা থাকে সেটাকে বলা হয় লম্ব, অর্থাৎ জিডি এখানে লম্ব নির্দেশ করছে। তাহলে আমাদের এই প্রশ্নটা সমাধান করার জন্য, অর্থাৎ থিটা কোণের মান নির্ণয় করার জন্য আমাদেরকে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই বাহু আর এই বাহুর যে কোনো একটা অনুপাত নিয়ে কাজ করলে আমরা কিন্তু থিটা কোণের মান বের করতে পারবো। তো এখন এই চিত্র অনুযায়ী দেখো আমরা যে দুইটা ত্রিকোণমিতিক অনুপাত এখান থেকে পেতে পারি, সেটা হচ্ছে এই যে এই বাহু ভাগ এই বাহু। তার মানে কি এই বাহু যদি লম্ব হয় আর এটা যদি অতিভুজ হয় তাহলে এই দুইটা বাহুর অনুপাত পাই আমরা কত? লম্ব বাই অতিভুজ, তাই না? আর আমরা জানি কি লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে কি সাইন থিটা। আবার দেখো আমরা চাইলে কিন্তু এই বাহু ভাগ এই বাহু, তখন অতিভুজ বাই লম্ব, যেটা সমান আমরা পেয়ে যেতাম কোসেক থিটা। তো এখন আমরা সাইন থিটা অথবা কোসেক থিটা যে কোনো একটা অনুপাতের মান বের করলেই কিন্তু থিটার মান পেয়ে যাব। তো আমি সাইন থিটা নিয়েই করে দেখাচ্ছি। তাহলে চিত্র অনুযায়ী আমরা দেখো কি লিখতে পারি, যে আমরা একটা অনুপাত নেব কি সাইন, এবং এখানে দেখো থিটা কোণ আছে কত? এখানে 2 থিটা দেওয়া রয়েছে, আমরা লিখলাম সাইন 2 থিটা এটা সমান। তাহলে আমরা সাইন থিটা সমান কি জানি? লম্ব বাই অতিভুজ। তাহলে দেখো চিত্র মতে লম্ব হচ্ছে জিডি, তো আমি লিখে দিচ্ছি সাইন জিডি বাই অতিভুজ আছে এখানে ডিই বা ইডি, আমি ইডি লিখছি। তো আমাদের দেখো এখন জিডি বাহুর মান আমাদের কত দেওয়া রয়েছে? √2 বসিয়ে দিলাম। ইডি বাহুর মান দেখো দেওয়া আছে 2√2, সেটা বসিয়ে দিলাম। এখন এই √2 আর √2 কাটাকাটি করলে আমরা পেলাম উপরে থাকে 1, নিচে থাকে 2, অর্থাৎ আমরা সাইন 2 থিটা এর মান পেয়ে গেলাম কত? হাফ। কিন্তু আমাদের
তো মান নির্ণয় করে দেখাতে বলা হয়েছে শুধুমাত্র থিটা এর মান। এখন এজন্য আমাদের কি করতে হবে, এই পাশে যে সাইনটা আছে এই সাইনটাকে উঠাতে হবে। এই সাইনটাকে যদি আমি উঠাতে চাই সাইন টু থিটা, তাহলে আমাদের ডান অংশেও আর একটা সাইন অনুপাত ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আসতে হবে। তো আমি সাইন ত্রিকোণমিতিক অনুপাত নিয়েছি। তো এখন আমরা দেখো সাইন কত ডিগ্রি মান জানি, হাফ, সাইন 30 ডিগ্রি মান, ঠিক আছে। তো হাফের পরিবর্তে আমরা সাইন 30 ডিগ্রি লিখে দিতে পারি। এখন দেখো আমরা এ পাশে সাইন আর এ পাশে সাইন কাটা দিতে পারি, তাহলে এ পাশে কি থাকলো, টু থিটা সমান 30 ডিগ্রি, বা আমরা যদি শুধু থিটার মান বের করতে চাই তাহলে থিটা সমান হবে কি 30 ডিগ্রি বাই 2, অর্থাৎ থিটা সমান 15 ডিগ্রি। তো আমরা থিটার মান পেলাম কত, 15 ডিগ্রি। সো এখন চলো দেখে আসি আমরা যে আমাদের প্রশ্নের কোনো অপশানে 15 ডিগ্রি আছে কিনা। এই যে আমাদের 5 নম্বর প্রশ্নে ক নম্বর অপশানে কিন্তু 15 ডিগ্রি আছে, তাহলে 5 নম্বর প্রশ্নের উত্তর হবে ক। এখন আমরা 6 নম্বর প্রশ্নের সমাধান করব। 6 নম্বর প্রশ্নে বলেছে ডিজিএফ ত্রিভুজে এফ জি সমান √6, কজ এফ সমান √3/2, সাইন জিডিএফ কোণ প্লাস ডিএফজি কোণ সমান 1, এই তিনটা সম্পর্ক সত্য কিনা সেটা আমাদের যাচাই করতে বলেছে। তো আমরা 1 নম্বর সত্যটা একটু যাচাই করে আসি। 1 নম্বর দেখো বলেছে কি এফ জি সমান √6। এই প্রশ্নটা সমাধান করার জন্য আমাদের এই উদ্দীপকের চিত্রটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে। দেখো আমরা একটু চিত্রটা অঙ্কন করে নিই। যে আমাদের চিত্রটা এরূপ ছিল, ডি জি এফ। আমরা দেখলাম যে এখানে এই ডিজি বাহুর মানটা দেওয়া রয়েছে √2, অর্থাৎ এই বাহুটার মান দেওয়া রয়েছে √2, আর আমাদের বলেছে কি এই বাহুটার মান কত হবে, এই বাহুটার মান √6 হবে কিনা সেটা দেখাতে হবে। তো চিত্র মতে আমরা দেখতে পাচ্ছি কি এটা একটা সমকোণী ত্রিভুজ, এবং আমরা বলতে পারি যে সমকোণের বিপরীত বাহু ডিএফ এটা একটা অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ। এবং এখানে দেখো আমাদের যেহেতু এখানে দেখো একটা কোণ দেওয়া রয়েছে 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি, তাহলে এখানে সূক্ষ্মকোণ আছে ডি কোণ। তাহলে যেহেতু আমরা জানি সূক্ষ্মকোণের সামনের বাহু হয় লম্ব, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা লম্ব। তাহলে এখন আমাদের এই চিত্র থেকে লম্ব এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো লম্ব এর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য দেখো আমরা এখন কি করতে পারি, আমাদের এখানে দেয়া রয়েছে, দেখো ভূমির মান দেয়া রয়েছে, ভূমির মান দেয়া রয়েছে √2, এবং এইটা মান বের করতে হবে। তাহলে আমাদের এই যে দুইটা বাহু আছে এই দুইটা বাহু এর ত্রিকোণমিতিক অনুপাত বের করলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে যাবো এখানে। তো দেখো এটা চিত্রমতে এটা আছে ভূমি আর এটা আছে লম্ব, তাহলে ভূমি আর লম্ব আমরা অর্থাৎ এই বাহু আর এই বাহুর অনুপাত যদি নিই তাহলে আমাদের আসে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, যেটা সমান আমরা জানি কি কট, তাই তো, কট। আর আবার যদি আমরা এটাকে নিই লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, অর্থাৎ এই বাহু ভাগ এই বাহু, তার মানে পাওয়া যায় লম্ব বাই ভূমি, যেটাকে আমরা বলি কি ট্যান, এই যে ট্যান, ঠিক আছে। তো কট এবং ট্যান যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে কাজ করলেই কিন্তু আমরা এখান থেকে এই জিএফ এর মানটা বের করতে পারবো। তো আমি এখানে ট্যান নিয়ে করে দিচ্ছি। তাহলে দেখো প্রশ্ন মতে আমরা লিখতে পারি ট্যান 60 ডিগ্রি সমান, ট্যান 60 ডিগ্রি সমান, তার মানে দেখো এখানে যেহেতু কোণটা 60 ডিগ্রি আছে এজন্য আমরা ট্যানের সাথে 60 ডিগ্রি কোণ নিয়েছি। তাহলে ট্যান সমান আমাদের কী জানা আছে, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কি এফজি আর বাই ভূমি হচ্ছে কি ডিজি, বা ডিজি লিখে। আচ্ছা, তাহলে এখন আমরা ট্যান 60 ডিগ্রির মান কত জানি, √3, এফজিটা নির্ণয়ও রেখে দিলাম, আর ডিজি বাহুর মানটা দেখো আমাদের দেওয়া রয়েছে কত, √2, এই যে √2 বসিয়ে দিলাম। এখন যদি আমরা আড়াআড়ি গুণন করি তাহলে দেখো এফজি সমান পাই √3 ইন্টু √2। তো এটাকে আমরা লিখতে পারি এভাবে যে
3 × 2, যেহেতু এর মাথায় রুট, এই জন্য একটা রুটের ভিতরে এদেরকে নিতে পারি। তাহলে রুটের ভিতরে গুণ করলে পাই কত, √6। তাহলে এফজি সমান আমরা কত পাবো, √6 পেয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো আমাদের 1 নম্বরে কিন্তু বলে দিয়েছে যে এফজি সমান √6, তাহলে 1 নম্বর অপশানটা কিন্তু সত্য প্রমাণিত হয়ে গেল। এখন আমরা 2 নম্বর অপশানটা দেখব, বলেছে cos f সমান √3/2। চলো আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি। cos f, দেখো cos, তাহলে আমরা জানি cos হচ্ছে একটা ত্রিকোণমিতিক অনুপাত, যা আমরা জানি cos সমান, আমরা জানি cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, এটা আমাদের জানা আছে, তাই না? তো এখানে আমাদের দেখো এই থিটা কোণের কথা কিন্তু বলেনি, বলেছে কি থিটার পরিবর্তে cos f বলেছে, cos f। তার মানে কি এই যে এখান থেকে এই কোণটার কথা বলেছে। তো আমাদের এখানে দেখো এই কোণের মান কিন্তু কত ডিগ্রি সেটা আমরা এখনও জানি না, এটা আগে আমাদের বের করতে হবে। এটা বের করার জন্য আমরা কি করতে পারি, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 3 কোণের সমষ্টি আছে 180 ডিগ্রি, তাই না? তাহলে এখানে দেখো 3টি কোণ কী কী আছে, ডি কোণ আছে, জি কোণ আছে, এফ কোণ আছে। তো আমরা লিখি ডি কোণ যোগ জি কোণ যোগ এফ কোণ, এই 3টা কোণের সমষ্টি সমান কত, 180 ডিগ্রি। তো এখানে দেখো আমাদের ডি কোণের মান জানা আছে, সেটাও যে ডি কোণের মান 60 ডিগ্রি দেওয়া রয়েছে, বসিয়ে দিলাম। আর জি কোণটা সমকোণের মান কত, 90 ডিগ্রি। আর এফ কোণটা দেখো এখানে আমাদের বের করতে হবে, তো আমি এপাশে রেখে দিলাম। এখন দেখো এই দুইটা কোণ যোগ করলে হয় কত, 150 ডিগ্রি প্লাস এফ কোণ সমান 180 ডিগ্রি। তো এখন শুধু এফ কোণ সমান আমরা তাহলে কি পাবো, যে 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি, অর্থাৎ এফ কোণ সমান আমরা পেয়ে গেলাম কত, 30 ডিগ্রি। তো আমাদের বলেছে কি cos f বের করতে, অতএব cos f সমান খুব সহজ, যে cos f সমান কি হবে, cos f এর মান কত, 30 ডিগ্রি, বসায় দাও। তাহলে আমরা জানি কি cos 30 ডিগ্রি মান হচ্ছে কত, √3/2। তাহলে 2 নম্বর অপশান আমাদের কিন্তু সেটাই দেখাতে বলেছে, যে দেখাও যে cos f সমান √3/2। তাহলে 2 নম্বর অপশানটাও কি আমাদের সত্য প্রমাণিত হয়েছে। এখন আমরা 3 নম্বর অপশানটা দেখব আসলে ঠিক আছে কিনা। দেখো 3 নম্বর অপশানে আমাদের কি বলেছে, সাইন, দেখো সাইন জি ডিএফ কোণ, সাইন জি ডিএফ কোণ প্লাস ডিএফ জি কোণ, এটা সমান 1 দেখাতে বলেছে। তো এখন আমরা একটু চিত্রে খেয়াল করি যে জি ডিএফ কোণ, এই কোণটার মান কত, 60 ডিগ্রি। তো আমরা লিখছি, এখন মানটা বসাই এখানে। দেখো এটার পরিবর্তে আমরা লিখতে পারি 60 ডিগ্রি প্লাস, আর কি বলেছে, ডিএফজি কোণ, এই যে এই কোণের মান আমরা একটু আগে বের করলাম কত, 30 ডিগ্রি, ঠিক আছে, 30 ডিগ্রি। এই যে আমরা এখানে বের করেছিলাম এফ কোণের মান 30 ডিগ্রি বের করেছিলাম, এটা সমান কত, 1, তাই না? আচ্ছা, তাহলে এখন দেখো আমরা এখানে দেখো এই দুটা যোগ করলে কত হয়, সাইন 30 ডিগ্রি আর 60 ডিগ্রি যোগ করলে হয় 90 ডিগ্রি, এটা সমান 1, তাই তো? এটার মান আমাদের 1 প্রমাণ করতে হবে, তো এটুকু আমাদের না লিখলেও হবে। আমরা এখান থেকে ডান পক্ষ বাম পক্ষ লিখে নিতে পারি, অর্থাৎ এটা লেফট হ্যান্ড সাইড লিখে দাও। তাহলে দেখো সাইন 90 ডিগ্রি, এটার পরিবর্তে আমরা এখন কত লিখতে পারি, 1। তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, আমরা লিখতে পারি এটা সমান রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ আমাদের এখানে 3টা অপশানই কিন্তু সত্য প্রমাণিত হয়েছে। তাহলে আমাদের 6 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান ঘ। এবার আমরা 7 নম্বর প্রশ্নের সমাধান করব। 7 নম্বর প্রশ্নে বলেছে 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। এক্ষেত্রে আমাদের যদি 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে এবং সেই বাহুগুলো দ্বারা একটি সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব কি সম্ভব নয়, সেটা বোঝার জন্য আমাদের সুন্দর একটা নিয়ম রয়েছে। নিয়মটা হচ্ছে, প্রথম ও দ্বিতীয় বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান হলে বাহুগুলো দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব হবে। আর যদি সমান না হয় তাহলে সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব হবে না।
এখন আমরা অপশানগুলো মিলিয়ে দেখব আসলে এই সত্যটা মানছে কি না। ক নম্বর অপশানে দেখো দেওয়া আছে 3 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার। তাহলে আমরা নিয়ম অনুযায়ী প্রথম বাহু এবং দ্বিতীয় বাহুকে বর্গ করব। এই যে প্রথম বাহু দ্বিতীয় বাহুকে বর্গ করব এবং এদের সমষ্টি নির্ণয় করব। তাহলে 3কে স্কয়ার করলে হয় 9, 5কে স্কয়ার করলে হয় 25, এদেরকে যোগ করলে আমরা পাবো 34। তাহলে এদের যে বর্গের সমষ্টি পেলাম, তৃতীয় যে বাহু 7, এই যে 7, একে বর্গ করলে যে মান পাবো তার সমান হতে হবে। তো দেখো 7কে স্কয়ার করলে হয় 49। তো এখন আমরা দেখতে পাচ্ছি কি 34 আর 49 এই দুইটা সমান নয়। তাহলে আমাদের ক নম্বর অপশানে যে বাহুগুলো দেওয়া আছে এই বাহুগুলো দ্বারা কোনো সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব হচ্ছে না। একইভাবে দেখো খতে 5কে স্কয়ার করলাম, 7কে স্কয়ার করলাম, তাহলে দেখো 5কে স্কয়ার করলে 25, 7কে স্কয়ার করলে 49, যোগ করলে হচ্ছে 64, আর তৃতীয় বাহু মান আছে 9, স্কয়ার করলে পাবো 81। তো দেখো 64 আর 81 সমান নয়, তাহলে এটা আমাদের সঠিক উত্তর নয়। গ নম্বর দেখো 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার এটা সমান 4কে স্কয়ার করলে 16, 5কে স্কয়ার করলে 25, যোগ করলে হয় 41। তৃতীয় বাহু আছে 8, যাকে স্কয়ার করলে পাবো 64। দেখো 41 আর 64 এক নয়, সুতরাং গ নম্বর প্রশ্নটা সঠিক নয়। 6 ঘ নম্বর দেখো 6কে স্কয়ার প্লাস 8-এর স্কয়ার, তাহলে 6কে স্কয়ার করলে হয় 36, 8কে স্কয়ার করলে হয় 64, দুইটা যোগ করলে হয় 100। এর যে তৃতীয় বাহু 10, একে স্কয়ার করলে পাবো 100। দেখো এইটার এটা এখন কিন্তু সমান হয়েছে, অর্থাৎ প্রথম দুইটা বাহুর বর্গের সমষ্টি কিন্তু তৃতীয় বাহুর বর্গের সমান হয়েছে। তাহলে আমাদের যে ঘ নম্বর অপশানে যে বাহুগুলো দেওয়া রয়েছে এই বাহুগুলো দ্বারা কিন্তু আমাদের একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করা সম্ভব, তৈরি করা সম্ভব। তাহলে 7 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান ঘ। এখন আমরা 8 নম্বর প্রশ্নের সমাধান করব। 8 নম্বর প্রশ্নে বলেছে সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থিত? সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র সবসময় অতিভুজের উপর অবস্থিত হয়। তাহলে 8 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান ক। এখন আমরা 9 নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো 9 নম্বর প্রশ্নে বলেছে x belongs to z such that x square minus 9 equal to 0 হলে তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ কোনটি হবে? তো চলো আমরা এটা করি। দেখো শর্ত মতে আমাদের এখানে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 9 সমান 0। এখন এটা আমরা সমাধান করব, স্বাভাবিক নিয়মে সমাধান করব। দেখো এটা আমরা তাহলে যদি এক্স স্কোয়ারটা বাম দিকে রাখি আর 9টা ডান দিকে নিয়ে যাই তাহলে এটা কী হয়ে গেল, প্লাস হয়ে গেল। এখন আমরা শুধু এক্সের মান যদি বের করতে চাই তাহলে স্কোয়ার পাশে গেলে কী হয়ে যায়, বিপরীত হয়ে সেটা রুট হলো, অর্থাৎ √9 হলো। আমরা জানি কি যদি এটা প্লাস মাইনাস দিতে হবে, যেহেতু আমরা জানি বর্গমূল করলে প্লাস মাইনাস দুইটা মানে আসতে পারে। এজন্য দেখো তাহলে এখানে তাহলে এটা 9কে রুট করলে কত হলো, +-3, অর্থাৎ এক্সের মান এখানে দেখো কত আসলো, একটা এসেছে +3, -3, তাহলে আমাদের এটা হবে অ্যান্সার। তো দেখো আমাদের এখানে ঘ নম্বর অপশানে কিন্তু রয়েছে -3, এটা অ্যান্সার হবে। এখন আমরা 10 নম্বর প্রশ্নের সমাধান করব। 10 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে f(x) = x³ - 6x + 3 হলে f(-3) সমান কত হবে? তো প্রথমেই আমরা ফাংশনটা একটু বসিয়ে নিচ্ছি। দেওয়া আছে কি f(x) এটা সমান x³ - 6x + 3, এটা দেওয়া রয়েছে। এখন দেখো আমাদের এখানে বলেছে f(x) এর পরিবর্তে f(-3) ব্যবহার করতে। তো আমরা x এর স্থলে কি ব্যবহার করব, সব x এর সব স্থলে এখন আমরা -3 ব্যবহার করব। তাহলে x এর জায়গায় -3, তার পাওয়ার 3 বসিয়ে দিচ্ছি, -6 ইন্টু দেখো x এর জায়গায় কত দেবো, -3, আর আছে কত, +3 বসিয়ে দিলাম। এখন আমরা দেখো 3কে কিউ করলে হয় 27, যেহেতু মাইনাসের পাওয়ার বিজোড় তাহলে মাইনাসটা সামনে আসবে, মাইনাস আর এ মাইনাস গুণ করলে হয় প্লাস, 3 আর 6 গুণ করলে 18 +3। এখন এটা ক্যালকুলেশন করে সরল করে যে -27, এটা দেখো একই চিহ্ন বিশিষ্ট হয়, এই দুটা যোগ হবে, তাহলে 18 আর 3 যোগ করলে হয় 21,
তাহলে এখন এটার আগে মাইনাস এটার আগে প্লাস, তাহলে বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় এটা বিয়োগ করতে হবে। 27 থেকে 21 বিয়োগ করলে পাবো কত 6, কিন্তু যেহেতু 27 বড় এজন্য আমাদের মাইনাসটা সামনে বসে গেল এটা, তাহলে অ্যান্সার হবে কি -6। যে আমাদের এখানে কিন্তু দুর্ভাগ্য আমাদের এখানে দেখো এই -6 বলে কোনো অপশান নেই, অর্থাৎ এই প্রশ্নটার অ্যান্সারটা এখানে ভুল দেওয়া আছে।